প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আরও রয়েছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে অনিয়ম, অসঙ্গতি, আওয়ামী লীগের যাতায়াতে নেওয়া কৌশল, বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ইত্যাদি তুলে ধরা হয়েছে। আসলে তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে যা অবাক করার মতো। প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতেই সারা দেশে 80% কেন্দ্রের ব্যালটে সিল মেরে বাক্সে ভরে রাখা হয়েছিল। রাত 10টা থেকে শুরু হয় সিলমারা, চলে রাত 3টা পর্যন্ত। কমিশন বলছে যে এই অনিয়ম ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো আপনার কাছে যে এটি কি কার্যত নির্বাচনী রাষ্ট্র দখল, এর একটা স্বীকারোক্তি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি যেই তদন্ত কমিশনের কথা বলছেন, সেই তদন্ত কমিশন মেইনলি 2014, যেটাকে আমরা লার্জলি বিনা ভোটের নির্বাচন বলি, 2018 যেটাকে রাতের নির্বাচন বলা হয়, আর 2024 যেটাকে আমিডামি নির্বাচন বলা হয়। এই 3টা নির্বাচন নিয়ে এই তদন্ত কমিশনের কাজ ছিল তদন্ত করা। এই 3টে নির্বাচনে কি ধরনের ইরেগুলারিটিস হয়েছে সেটা খুঁজে বের করা। তো এই তদন্ত কমিশনই কিন্তু কাজ করতে গিয়ে, আপনি জানেন যে এই তদন্ত কমিশনের কাজ এটা অনেকটা গবেষণাধর্মী কাজ ছিল। এই কাজ করতে গিয়ে ওনারা যখন প্রেক্ষাপট খুঁজে বের করলেন, পিছনের নির্বাচনের ইতিহাসের দিকে একটু গেলেন, বা আওয়ামী লীগ ঠিক কী কারণে মনে করলো যে তাকে ক্ষমতায় থাকতেই হবে, এই প্রেক্ষাপটটা মানে আপনার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করলেন। তখন ওনারা আবিষ্কার করলেন, যেটা ফ্যাক্ট, যে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটি কি নানান সময়ে নানানভাবে পলিটিশিয়ানরা, অনেক সময় বিশেষজ্ঞরা নানান সময় ভালো ইলেকশনের এক্সাম্পল দিতে গিয়ে ওই ইলেকশনটার কথা বলেন, কখনো কখনো উল্লেখ করেন। আবার ইন্টারেস্টিংলি আওয়ামী লীগও কখনো কখনো আওয়ামী লীগের সময়কালকে যখন আমরা পুরোটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কথা বলি, বা আওয়ামী লীগকে যখন বলি বিনা ভোটে নির্বাচিত সরকার, তখন তারা কখনো কখনো বলার চেষ্টা করে যে না, কেন আমরা তো 2008 সালে ভালো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছি। এখানে এই তদন্ত কমিশন এটাও খুঁজে পেয়েছে 1100টি ভোট কেন্দ্রে 2008 সালের নির্বাচন, যেটা নবম সংসদ নির্বাচন ছিল সম্ভবত, 1100টি ভোট কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়েছিল, যেটা খুবই অ্যাবসার্ড। আমরা নির্বাচনের যে কোনো বিবেচনায় যে শতভাগ ভোট কাস্ট হওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে 80। এখানে একটু জিনিস আপনাকে জানতে চাই, সেটা হলো যে এই প্রতিবেদনটা কি 2014, 2018, 2024 না 8-এর ব্যাপারে কিছু বলা আছে? বলা আছে, মানে তাদের এই ফাইন্ডিংসটা আছে, কিন্তু যেহেতু কমিশনটা পার্টিকুলারলি সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে গঠিত, সেটা হচ্ছে এই 3টা নির্বাচনের জন্য। 2008 ওনাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, তাদের এটা কাজের মধ্যে ছিল না। তারা এইটা তাদের যেই প্রেক্ষাপট, তাদের এই তদন্ত করার প্রেক্ষাপট, গবেষণার প্রেক্ষাপট, সেই জায়গাটা এটা উল্লেখ রেখেছেন। অনেকগুলি বিপুল কেন্দ্রে 80%-এর উপরে ভোট কাস্ট হয়েছে 2008 সালের নির্বাচনে। সো ওনাদের যেটা ফাইন্ডিংস, 2008 সালের নির্বাচনটাও বেসিক্যালি একটা সুপরিকল্পিত নির্বাচন, যেটা আওয়ামী লীগকে জেতানোর জন্যই ওই নির্বাচনটি তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আয়োজন করেছিল। এবার আসুন আপনি 2014 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচনে যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এইটাও কিন্তু একদমই সুপরিকল্পিত ছিল, যে 151 জন অ্যাটলিস্ট, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা আগেই নিশ্চিত করে যেতে হবে। 151 জনের জয় নিশ্চিত করার পরিকল্পনা সব সম্পন্ন করেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে 154 জন হয়েছিল, পরে একজন ফেরত পেয়ে ওখানে প্রতিদ্বন্দ্বিতা হয়ে 153 জন হয়েছে। তার মানে তাদের যে লক্ষ্য এবং পরিকল্পনা, সেটা পুরোপুরি কাজে লেগেছে। 2018 সালের নির্বাচনটা ইন্টারেস্টিং। 2018 সালের নির্বাচনে যেহেতু এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, অর্থাৎ এটা অংশগ্রহণমূলক ছিল, সেই নির্বাচনে বিএনপি, জামাত সে সময় দলগতভাবে নিষিদ্ধ ছিল, মানে নির্বাচনে কিন্তু ধানের শীষ প্রতীক নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অধিকাংশ প্রায় সকল নিবন্ধিত রাজনৈতিক দলই সেই নির্বাচনে
18 সালের নির্বাচনে অংশ নিয়েছিল। যেহেতু আওয়ামী লীগের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো 18 সালের নির্বাচনে, সেহেতু ওই নির্বাচনের যারা একদমই মাস্টার মাইন্ড যে ইলেকশনটা কিভাবে জয় নিশ্চিত করা যাবে, সেক্ষেত্রে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তিনি নিজে, ওনার যে উপদেষ্টা ছিলেন এইচ.টি. ইমাম উনি, তারপরে ওনার সামরিক উপদেষ্টা ছিলেন জেনারেল তারেক সিদ্দিকী এবং তৎকালীন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন, ওনারা অর্গানাইজড ওয়েতে একটা পরিকল্পনা করলেন কিভাবে আগের রাতেই বাক্স ভরাট করে রাখা যাবে। এই বাক্সগুলি ভরাট করে রাখার পর সেগুলি রাতভর বা ভোট গণনার সময়কাল পর্যন্ত কোথায় লুকিয়ে রাখতে হবে, এই টোটাল পরিকল্পনাটা আগেই করে রেখেছেন। তার ভিত্তিতে নির্বাচন হয়েছে। 2024 সালে এসে যে নির্বাচন, সেটিও কিন্তু চাইলে ওরকম একতরফা নির্বাচন যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় করে ফেলতে পারত, কিন্তু মুশকিল হচ্ছে 2014 সালের নির্বাচন যখন একতরফা নির্বাচন হয়ে গেল, তখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্ভবত এটা নিয়ে একটা গবেষণা বা এই ধরনের নির্বাচনকে এটা নির্বাচন নয় এরকম এক ধরনের ফাইন্ডিংস বেরিয়ে আসলো। এই ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার নির্বাচিত হয় বা সরকার গঠন হয়, সেটা এক ধরনের অনির্বাচিত সরকারি, এই ধরনের একটা ফ্রেমিং করা হয়েছে। সেই সমস্যাটাকে এড়ানোর জন্য, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই আমিন নির্বাচনের একদম সুনির্দিষ্ট আইডিয়াটাই আছে শেখ হাসিনার মাথা থেকে। উনি কিন্তু তার দলের কর্মীরাই প্রতিদ্বন্দ্বিতা করবে দলের প্রার্থীর বিরুদ্ধে, এইরকম প্ল্যান নিয়ে সামনে আসেন। সেক্ষেত্রে তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রকে উপেক্ষা করেন। বিকজ আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা আছে যে একজন দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, সেটা অমান্য করেছেন। সেটার জন্য কিন্তু ওই লোকজনদেরকে সাসপেন্ডও করা হয়নি খুব একটা। সুতরাং এই টোটাল ইলেকশন ম্যানিপুলেশনের মধ্য দিয়ে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনই ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে ছিলেন, এবং তার টোটাল রিজিমটাই আসলে অনির্বাচিত রিজিম। একটা প্রশ্ন পাওয়া যায় আমার, সেটা হলো যে এত গুরুতর তথ্য প্রকাশের পরও কি এই প্রতিবেদন শুধু ইতিহাসে যুক্ত হবে নাকি আর আইনি ও রাজনৈতিক পরিণতি হবে? এইটা নিয়ে যেদিন এই কমিশন এই রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করেন, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। সেখানে আইন উপদেষ্টাই সুনির্দিষ্টভাবে কমিশনকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছিলেন যে এইটা যেহেতু একটা বড় ধরনের ফাইন্ডিংস বেরিয়ে এসেছে, আপনি খেয়াল করুন শুধুমাত্র যে এই তথ্যগুলি সংগ্রহের যে প্রক্রিয়া, আপনি এরা যে জাল জালিয়াতি করেছে তা নয়, শেখ হাসিনার নির্দেশে ডিসিরা ব্যালট সব পুড়িয়ে দিয়েছে পরে, যেগুলি সংরক্ষিত রাখতে হয়। নির্বাচন কমিশন থেকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে ধরনের করেসপন্ডেন্স তৈরি করেছে এই সময়, বা যে সমস্ত দালিলিক নথিপত্র ই নথি হিসেবেও আমাদের অনলাইন স্পেসে প্রিজার্ভ থাকে, সেগুলি সব ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আপনার আলাদা গোয়েন্দা সংস্থাগুলির লোকজনদেরকে নিয়ে সেপারেটলি আলাদা গোয়েন্দা সংস্থার মতো তৈরি করা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে আপনার আলাদা সফটওয়্যার তৈরি করা হয়েছে। যে সফটওয়্যারে সুনির্দিষ্টভাবে থাকতো অমুক আসনে বিএনপির অমুক ব্যক্তি, জামাতের অমুক ব্যক্তি বা ইসলামী আন্দোলন বাংলাদেশের অমুক ব্যক্তি প্রভাবশালী, তাদেরকে যে কোনো মূল্যেই হোক নির্বাচনের রেস থেকে বাহিরে রাখতে হবে, তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে সাজা দিয়ে। সো এই যে সরাসরি এটা অফেন্স, ক্রিমিনাল অফেন্স করেছে কিছু লোক, তো অন্তত মানে এইটার যদি আপনি একেবারে প্রান্তিক পর্যন্ত ধরতে যান, আপনি মানে এরকম পর্যন্ত হয়েছে যে আপনার ওই যে প্রিজাইডিং অফিসার থাকে কেন্দ্রে কেন্দ্রে, সেই প্রিজাইডিং অফিসার কারা দায়িত্ব পালন করবে সেটাও নির্বাচন কমিশনের সচিব নির্ধারণ করে দিয়েছেন। ওনারা গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কি কোন ধরনের, এটা এখন রাজনৈতিক পরিণতি হবে নাকি আইনি পথে যাবে, এটা সরকার উদ্যোগ নেবে। ডেফিনেটলি সরকার হয়তো একটা উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবছে যে এই ক্ষেত্রে যারা দায়ী, অ্যাটলিস্ট প্রিন্সিপাল অ্যাকিউজ যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা এই প্রতিবেদনের আলোকে সেটা নিয়ে এখন কাজ করছে। শাফিতেকার তারিখ তদন্ত কমিশন 2018 সালের নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা 30 জন প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন। তারা কিন্তু এর মধ্যে 30 জনের মধ্যে 27 জন স্বীকার করেছেন যে রাতে ব্যালটে সিল মারা হয়েছিল, এবং এটা কিন্তু মিডিয়া পরের দিন চলে আসে যে রাতে সবকিছু ভরে দেওয়া হয়েছিল। আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে 2018 সালের রাতে ভোট, এরপরও বিরোধী দলগুলো সংসদে গিয়েছিল, আপনার দৃষ্টিতে এটি কি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল?
আপনার প্রশ্নের মাঝখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করতে চাই। জি। পরের দিন মিডিয়া এটা প্রকাশ করে নাই যে রাতে ভোট হয়েছে, বরং মিডিয়া এটা ফলাও করে প্রকাশ করেছে যে নির্বাচন স্বচ্ছ হয়েছে। না, আমি বলতেছি মিডিয়া বলতে শুধু মূলধারার মিডিয়া না, মূলধারার সব মিডিয়াতেই, মিডিয়াগুলিকে একেবারেই অন্ধের মতো মূলধারা মিডিয়া তো ফলো করেছে সরকার। এবং এই শুধু তাই না, 2008 সালের নির্বাচনের কথা তিনি জি। বললেন। 2008 সালের নির্বাচনে উনি বলেছেন যে বেশ কিছু আসনে 100% ভোট পড়েছে, যেটা অবিশ্বাস্য এবং অসম্ভব। শুধু কি তাই, 2008 সালে মিডিয়া কু হয়েছিল, হুম। বরং যারা এই মিডিয়া কুয়ের শিকার, বিএনপি পর্যন্ত এই কথাটা জোর গলায় তখন বলতে পারে নাই যে আমাদের বিরুদ্ধে একটা মিডিয়া কু হয়েছে। যেদিন নির্বাচন হচ্ছে তার আগের দিন অমুক জায়গায় 10,000 টাকা নিয়ে একজন গ্রেপ্তার, ধরা পড়েছে, 5,000 টাকা নিয়ে একজন গ্রেপ্তার, মনে হচ্ছে যে 50 কোটি টাকা নিয়ে এসে গ্রেপ্তার হয়েছে। 5,000 টাকা একজন লোকের পকেটে থাকা এটা তো খুবই স্বাভাবিক ছিল। একটা মিডিয়া কু হয়েছে। এবং আমি মনে করি ওই 2008 সালের নির্বাচন থেকেই মূলত একটি বিদেশি সংস্থা পুরোপুরি দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, হুম। এবং সেটার প্রথম প্রকাশটাই ঘটে 2008-এর নির্বাচনে, এবং তারপর এটার ধারাবাহিকতা 24 পর্যন্ত ছিল। 24 পর্যন্ত ছিল। শুধু এরা এখন স্বীকার করছে, দেশের মানুষ কিন্তু এটা জানতে যে জি। কারণ আমরা যখন ভোটের কেন্দ্রের অবস্থা দেখেছি, স্বচক্ষে দেখেছি, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মহিলাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো কিন্তু দেখা গেল যে ওখানে ভোট পড়েছে 80-এর উপরে, 90% ভোট পড়েছে। এই নির্বাচনে বিএনপির যারা সংসদে গেলেন, এটা ইতিহাসে তাদের একটা বড় ভুল হিসেবে চিহ্নিত থাকবে। যদিও তাদের ব্যাখ্যা আছে, কিন্তু আমরা সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আমরা সংবাদ সম্মেলন করে বলি যে এটা একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, এটা কোনো নির্বাচনই হচ্ছে না। যখন আমরা এইটা করছি, মানে সংবাদ সম্মেলনটা করছি, তখন বিএনপির মহাসচিব তিনি বলছিলেন যে নির্বাচন খুব সুন্দর হচ্ছে। 12টার মতো বাজে বোধ হয়। হ্যাঁ, ঠাকুরগাঁওতে। এর কিছুক্ষণ পরেই বিএনপি আনুষ্ঠানিকভাবে এটা প্রত্যাখ্যান করে। তো যেই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হলো, সেই নির্বাচনে মানে আবার অংশগ্রহণ করা, এটা আমার কাছে বুঝে আসে না। এবং ইতিহাসে যারা পড়বে তাদের কাছে এই প্রশ্নটা থাকবে যে তারা কেন নির্বাচনে সংসদে গেলেন, এবং তারা প্রায় শেষ পর্যন্ত ওনারা সংসদে বহাল ছিলেন। এতে করে হাসিনার ক্ষমতা, তার যে রাষ্ট্র ক্ষমতা, এটা তো অনেকটা বৈধতা পায়। এই জন্য আমি মনে করব যে এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, ওনার আলোচনায় চমৎকারভাবে উঠে এসেছে। সবগুলির মাস্টার মাইন্ড ছিলেন হচ্ছে একজন, কিন্তু এগুলি বাস্তবায়ন করেছে আমলারা সবগুলির ক্ষেত্রে। হয় বিভিন্ন এজেন্সি, তারাই আমলা। এই আমলাদের বিচারের ব্যাপারে কতদূর আমরা আশ্বস্ত হতে পারবো, এইটা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা গেছে। রাজনীতিবিদদের বিচার হয়েছে, তারা পালিয়েছে, তারা হয়তো গ্রেপ্তার হচ্ছে, কিন্তু যেই আমলারা এই অপকর্মগুলো করেছেন, ভোটার পুড়িয়ে দিয়েছেন, সেই আমলাদেরই একটা অংশ কিন্তু এখনো রাষ্ট্রে বহাল তবিয়তে তারা আছেন, এবং তারা তাদের পূর্বের আচরণ এখনো প্রদর্শন করবেন কিনা এটা নিয়ে আমরা শঙ্কিত। আরেকটা প্রশ্ন আমি একটু বর্ণনা দিই আপনাকে, যে যেটা বলছিলেন ফয়েজ আহমদ, যে 2014 সালে একতরফা ভোট হয়েছে, 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। আর যেটা বললাম যে 18 সালে যেটা রাতের ভোট হয়েছে, সেটাতে ভোট পড়েছিল 80%। আমরা দেখছি দিনের বেলা আমরা মানে অনেকেই ভোটই দিতে পারেনি, কিন্তু 80% পড়ে গিয়েছে। এখন কমিশনের কাছে তা স্বীকারও করেছেন ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারাই। আর একটা বিষয় যে 2024 সালে যে ডামি নির্বাচনে ভুয়া এবং দল সংশ্লিষ্ট ব্যক্তি পরিচালিত সংস্থাকে দিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে সার্টিফাই করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যে সব ঠিকঠাক আছে। 2018 সালের নির্বাচনে ভোট পড়ার প্রশ্নবিদ্ধ হারও তুলে ধরা হয়েছে কমিশনের প্রতিবেদনে। এতে বলা হয়েছে যে 2023টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, এবং 99% তার বেশি ভোট পড়েছে 122টি কেন্দ্রে। এখন এমনও দেখা গেছে যে কমিশনের বিশ্লেষণে দেখা গেছে যে 75টি আসনের 587টি কেন্দ্রের শতভাগ বৈধ ভোট শুধু একজন করে প্রার্থী পেয়েছেন, অন্য কোনো প্রার্থী এক ভোটও পাননি। এটা একটা অদ্ভুত ব্যাপার।
বিশ্বের কোনো দেশে এরকম ঘটনা এরকম ঘটেনি। নির্বাচনের নজির নেই। না, অনেকেই- এখানে জি। আমাদের এই যে তদন্ত কমিশনে যারা কাজ করেছেন, জি, জি। তদন্ত কমিশনের প্রধান যখন সংবাদ সম্মেলন করছিলেন, হুম। তিনি এক প্রশ্নের উত্তরে কিন্তু বলেছেন যে আমাদের এই নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন, হুম। এই 3টা নির্বাচন বিশেষত, এখানে যারা নানান জায়গায় দায়িত্ব পালন করেছেন, এরা কিন্তু এক্সপোর্ট আইটেম হয়ে গেছেন। ওনাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি রিগড ইলেকশনের প্রয়োজন হয়, ওনাদেরকে নিয়ে ওনাদের আইডিয়া, ওনাদের অ্যাক্টিভিটিস জি। যে অনেকে বলছেন যে এই প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগের রাজনীতিক যে নৈতিক বৈধতার আর কিছুই থাকছে না। কিন্তু সাহেব শেখের তারিখ, আপনি কি মনে করেন এই যে 3 নির্বাচনের সুবিধাভোগী সংসদ সদস্য এবং সরকারের সিদ্ধান্তগুলি পুনর্মূল্যায়ন হওয়া উচিত কিনা? অবশ্যই পুনর্মূল্যায়ন হওয়া উচিত। এইখানে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জি। ধন্যবাদ দিতে চাই। জি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা করি, তাদের জি। অদক্ষতা এবং মানে সিদ্ধান্ত গ্রহণে দেরির ইত্যাদি অনেক সমালোচনা করি, কিন্তু কিছু জায়গায় তারা খুব ইতিবাচক কাজ করেছেন, সেগুলির প্রশংসা তাদের করতেই হবে। তার মধ্যে এটা নিঃসন্দেহে। একটা রেকর্ড। জি। ভবিষ্যতে কেউ নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাইলে এটা তার জন্য একটা সতর্ক সংকেত হিসাবে থাকবে। ইফতেখার তারিখ কেউ কেউ বলছেন, এটা প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে কেউ কেউ বলছেন যে এটি এই যে সামনের নির্বাচনে যদি কেউ এটি করতে চায়, এই প্রতিবেদন একটা বড় বাধা হিসাবে সামনে চলে সামনে আসবে। আসবে। আপনি যে প্রশ্নটা করলেন যে এই সুযোগ তাদের সুবিধা যে পেলো, এই গৃহীত- এমপি হলেন, মন্ত্রী হলেন, তারপরে সরকারের অনেক সিদ্ধান্ত নিয়েছে আইনগতভাবে, যদি সেগুলো কি এটা হবে? যদি এটা নেওয়া যায় জি। যদি এটা নেওয়া যায় তাহলে সামনের দিনে ফেসিবাদ তৈরি হওয়ার পথ অনেকটাই রুদ্ধ হবে। জি। কিন্তু এটা আসলে আদতে করা যাবে কিনা আমি একটা সংশয়ের জায়গা বলি। বিদেশি একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, হুম। কোনো একটি দলের সাথে ওই দেশের সর্বোচ্চ পর্যায়ে জি। একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে সিদ্ধান্ত, এটা আমার বক্তব্য না, এটা একটা বিদেশি পত্রিকা আমি প্রকাশিত দেখেছি। বক্তব্য। হ্যাঁ, সেখানে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আমলে যে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, হুম। চুক্তিগুলি করা হয়েছে, সেগুলির ব্যাপারে কোনো প্রশ্ন উঠবে না। উঠবে না। এইটা যে অসত্য, এইটার কোনো মানে বিবৃতি এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে পাই নাই। এটা আমাদেরকে শঙ্কিত করে জি। যে যদি তাই হয়ে থাকে তাহলে তো আপনি যে আশাবাদের কথা বললেন, হুম। যে অতীতের সিদ্ধান্তগুলি, অতীতের নেওয়া সুযোগ সুবিধাগুলি এই দেশ আবার পুনর্বিবেচনা জি। করবে কিনা, হুম। সেই পুনর্বিবেচনার পথ হয়তো রুদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা এটা নিতে পারি, আমাদের দেশ এক লাফে জি। আমরা অনেক দূরে গিয়ে যাব নিঃসন্দেহে। এবং দেশকে বিক্রি করার যে প্রবণতা, এই প্রবণতা বন্ধ হবে। ফয়েজ আহমদ, এখন অনেকগুলি প্রশ্ন এসছে এই তদন্ত কমিশনের রিপোর্টটা দেওয়ার পরে। যেমন ধরুন, একটা প্রশ্ন আসছে এরকম যে এই প্রতিবেদন কি কেবল প্রকাশে সীমাবদ্ধ থাকবে নাকি মামলা, ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতের পথে যাবে? আরেকটা প্রশ্ন আসছে, সেটি হলো যে যেসব কর্মকর্তা রাতের ভোটের কথা স্বীকার করেছেন, তারা কি রাষ্ট্রের সাক্ষী নাকি অপরাধী? না, দুটো বিষয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা আগের প্রশ্নের উত্তরে আমরা বলছিলাম যে এটা একটা আইনি পরিণতির দিকে, অর্থাৎ একটা ট্রায়ালের দিকে এটা যেতে পারে, যাওয়ার জি। সম্ভাবনা খুব বেশি। কারণ এখানে এমন এমন সব এভিডেন্স বেরিয়ে এসেছে, এমন এমন সব তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে যেগুলি সরাসরি ক্রিমিনাল অফেন্স। জি। সো শুধু তো ক্রিমিনাল অফেন্স বললে হবে না। এই ইলেকশনগুলি রিগড হওয়ার মধ্য দিয়ে অনির্বাচিতভাবে ক্ষমতা দখলে শেখ হাসিনা তো এগুলিকেই মূল হাতিয়ার ছিল তার। এর ফলে অপরাপর যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাংলাদেশের এটাকে- ভূখণ্ডে হয়েছে, এগুলি ছিল তার তার বুনিয়াদ। ভিত্তি, হ্যাঁ। রাইট। সো সেই বিবেচনায় তো এটা অনেক বড় ক্রিমিনাল অফেন্স, সেটা অবশ্যই আমলে আছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। অপরদিকে আপনি যেটা বলছেন যে অনেক প্রিজাইডিং অফিসার ইন্টারভিউ দিয়েছে এই কমিশনকে, তারা তাদের মধ্যে 30 জনের মধ্যে অন্তত 27 জন 27 জন বলেছে যে রাতে ভোট হয়েছে। এখানে দেখুন, পুরো রিপোর্টে যদি আপনি গো থ্রু দ্য রিপোর্ট, আপনি দেখবেন যে ওখানে বলা আছে এটা কারা কন্ডাক্ট করেছে। কারা কন্ডাক্ট করেছে, সেখানে প্রিজাইডিং অফিসারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুই করার ছিল না আসলে। এমনও হয়েছে, আমি দেখেছি যে একটা অনুষ্ঠান, একটা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে বাইরে বের করে রাখা হয়েছে যে আপনি বাইরে থাকেন, চাটা খান, আমরা ভিতরে কাজ করছি রাতের বেলা। প্রথম কথা হচ্ছে প্রিজাইডিং অফিসারদের কিছু করার ছিল না। এখন এটা যেমন একটা সত্য, আরেকটা সত্য হচ্ছে আমার কিছু করার ছিল না, অন্তত আমার মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ ছিল। আমি ওই রাতে মানুষকে বলে দিতে পারতাম যে আমার ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটছে। এগুলি সে একটা বড় বাস্তবতা। কিন্তু আজকে থেকে ওই 2018 সাল থেকে এসে আজকে যখন আমরা 2026 সালে এই আলাপটা করছি, যখন এই আলাপটা আমার আপনার জন্য করা সহজ, সেই সময় একজন প্রিজাইডিং অফিসার আরেকটা প্রশ্ন আসছে তার জন্য কঠিন। সেটা হলো যে
এই তদন্ত কমিশন কিন্তু নির্বাচন কমিশনারদের সাথে কথা বলেছেন ইয়েস, এবং তারা অনুতাপ প্রকাশ করেছেন। কিন্তু অনুতাপ কি দায় মুক্তির কারণ হতে পারে? না হতে পারে না, এবং ওনারা যেটা বুঝেছেন কারণ এবং কারণ যেটা তারা ছিলেন মূল ব্যক্তি, কর্মকর্তা। তারা বলেছেন যে জি। ইলেকশন কমিশন অফিসিয়ালরা ব্লেম গেম করেছে বেসিক্যালি। সো হুম, উনি বলছেন যে না এটা আমি জানতাম না, এটা অমুক জানতো, অমুক বলেছেন তমুক জি, জি। জানতো, সবাই বলছেন যে সচিব জানতো, সচিব বলেছে যে একজন একটা পার্টিকুলার ইলেকশনের সময় একজন চিফ ইলেকশনার কমিশন বলেছে আমি তো কয়েকবার রিজাইন করতে চেয়েছি, হুম। আমাকে হুমকি দেওয়া হয়েছে রিজাইন করা যাবে না। সো দেখুন এই জায়গাটাতে খুব প্রাসঙ্গিকভাবে আজকের জন্য এটা সত্য বাস্তব, আমি এটা সবসময় বলি যে বাংলাদেশে আমাদের নির্বাচন কমিশনের মতো এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেন, প্রধান হিসেবে যান বা ইলেকশন কমিশনার হিসেবে যান, ওনারা কিন্তু এটাকে যদি প্রাইস পোস্টিং মনে করেন তাহলে জাতির জন্য বিপর্যয়। জি। ওনারা যদি মনে এখানে করেন যে একটু কথা বলি, হ্যাঁ, অবসরপ্রাপ্তরা যখন কোথাও যান সেটা প্রাইজ হিসাবে নেয়। না দ্যাট ইজ ডিফারেন্ট। শুনেন, আপনি সরকারি চাকরিতে জয়েন করার মানে হচ্ছে যে সরকারের চাকরিতে আপনার একটা নির্দিষ্ট মেয়াদে জি। অবসর আছে, আবার সরকার যে কোনো সময় চাইলে আপনাকে ডেকে নিতে পারবে। না, দিতে এখন ধরুন, আমাদের অভিজ্ঞতা তাই বলে। আমি আপনি গণমাধ্যম না। আপনি আমার চেয়ে মোটেই কম না জানেন না 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 এই না, বিষয়ে। আমি ওই জায়গায় আমি প্রাইজ হিসাবে নেয় সবাই। আপনার সঙ্গে তো আমার দ্বিমত নেই। জি। আমি ওই জায়গাটাই বলছি যে ওনারা যখন এটাকে প্রাইস পোস্টিং হিসেবে নেন, এটা জাতির জন্য বিপর্যয়। হুম, হুম। যে ওনারা আরাম আয়েশ করবেন এখানকার যে কদিন যায়। কিন্তু অন্তত এই লেটেস্ট এক্সাম্পল যেগুলি আমাদের জি, জি। সামনে এসেছে, ধরেন কয়েকজন চিফ ইলেকশন কমিশনারকে কি পরিণতি ভোগ করতে হয়েছে, কিভাবে অপমানিত হতে হয়েছে, সেটা তো আমরা দেখেছি। সো এই এক্সাম্পলগুলিকে যদি আপনি সামনে রাখেন তাহলে ভবিষ্যতের বর্তমান নির্বাচন কিন্তু কমিশন সেই থেকে পুরনো শুরু একটা করে কথা আছে না, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। না, এটার সঙ্গে আমি একমত না। ইতিহাস থেকে শিক্ষা যদি না নেয় তাহলে বাংলাদেশে এত দূর আসতো না। ইতিহাস থেকে মিনিমাম হলে শিক্ষা নেয়। আরেকটা প্রশ্ন এখন এই জায়গাটা শেষ করি যে যেটা হচ্ছে যে ওনারা একেও ব্লেম দিয়েছে, যেমন জি। জনাব হেলাল উদ্দিন, ফর্মার সেক্রেটারি টু দ্য ইলেকশন কমিশন, উনি শুধু তো অনিয়ম করেনি নেই, মানে আমি তো বললাম 18 ইলেকশনে সে হচ্ছে মূল প্লেয়ার ছিল, ইমপ্লিমেন্টেশনের মূল দায়িত্ব তার ছিল। চালচলন কথাবার্তা একদম মাস্তানি টাইপের ছিল, আমরা দেখেছি সে তো। কিন্তু ওই নির্বাচনের পরে তার যে ল্যাপটপ হুম। সেটা ধ্বংস করে দিয়েছে সেটা। এখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে বলে যে না এটা তো আমি দিয়ে দিয়েছি, এটা কিভাবে ভেঙে গেছে কি হয়েছে আমি জানি না। সো আমরা এই জিনিসও প্রমাণিত যে এরা শুধু অপরাধ করেনি, অপরাধের পরে তাদের যে ফুটপ্রিন্ট থেকে যায় সেটাও ধ্বংস করে দেওয়ার নানান ধরনের চেষ্টা করেছে। কিছু কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি, কিছু হয়তো পাওয়া যাবে না কখনোই, কিন্তু আবার ফরেন্সিকের মধ্যে কিছু আসতেও পারে। জি। এটা বৃহৎ তদন্তে যখন যাবে ট্রায়াল প্রসেসে, আমি বিশ্বাস করি এই নির্বাচনগুলি রিগড করার ক্ষেত্রে যারা কি রোলে ছিল, তারা মূল দায়িত্ব পালন করেছে এই অনিয়মের জন্য, তারা নিশ্চয়ই রেসপন্সিবল হবেন। আরেকটা প্রশ্ন, 2008 সালের নির্বাচনে আপনি কিছু কথা বলছিলেন। হুম। সেখানে তদন্তে সুপারিশ কিছু করেছে যেটা আপনি বলছেন। এখন প্রশ্নটা সেটা হলো যে 2008 সালের পেন্ডোরার বাক্সটা কি খোলা যেত না? পেন্ডোরার বাক্স খোলা যেত না তা নয়, খোলা যেত, খোলা হবে, জি এতটুকু আমি আপনাকে বলি। জি কিন্তু মুশকিল হচ্ছে সব কাজের কিছু নিয়ম আছে। জি ধরুন ফর এক্সাম্পল আপনার এই যে শোটা আপনি পরিচালনা জি। করছেন, এটা তো একটা নির্দিষ্ট নেচার আছে। হুম, আপনার একটা টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতে আপনি এই কাজটা হুম। করেন। হুট করে আপনি চাইলেই কিন্তু একটা অন্য বিষয় আসে বা নামটা চেঞ্জ করে ফেলতে পারেন জি, না। জি। তো একইভাবে এই তদন্ত কমিশনটা যখন গঠন করা হয়, পার্টিকুলারলি তাদেরকে 3টা সুনির্দিষ্ট right. করে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিশন তাদের দায়িত্বের মধ্যেই ছিলেন। জি। দায়িত্বের মধ্যে থেকেই ওনারা বুঝতে পেরেছেন যে আমরা যে 3টা নিয়ে কাজ করছি তার সূত্রপাত যেখান থেকে ঘটেছে সেটাতেও হাত দেওয়া উচিত। সেই সাজেশন ওনাদের আছে কমিশনকে, সরকারও সেটা বিবেচনা করছে, সম্ভবত সেটাও। আর শুধু যদি আমি বলি যে এটা তো শুধু ইন্টারিমেরই দায়িত্ব নয়, না। ইন্টারিম অ্যাটলিস্ট তো আপনাকে একটা আইস ব্রেক করে দিয়ে গেল যে এখানে এক ঘটনা ঘটেছে। জি। সো ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন, যে ধরুন এখন পটেনশিয়ালি 2টো রাজনৈতিক জোট, জি। হ্যাঁ, একটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর একটা জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি তাদের জোট। ওনারা যারাই ক্ষমতায় আসেন ওনারা কেউ কিন্তু 2008-এর সুবিধাভোগী নয়, জি বরং বঞ্চিত। জি। তো ওনাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যাই হোক, তিনি কাজ করেন। আসলে আমরা কথাটা উঠাচ্ছিলাম আমি এই কারণে, সেটা হলো যে পেন্ডোরার বক্স কেউ খুলতে চায় না। আর একটা বিষয় সেটা হলো যে ভবিষ্যতে রাজনীতি সরকার আদৌ খুলবে কিনা সে ব্যাপারে সাধারণ মানুষের আস্থাটা কম। ঠিক আছে, আমরা একটা বিরতি যাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। তারিক, আসলে আপনাদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে গত 3 দিন ধরে এখন চূড়ান্ত আলোচনা হয়েছে। কারণ বলা হচ্ছে যে শেষ পর্যন্ত ভেঙেই গেল জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট এবং জোটের শরিক অন্যতম প্রধান দল চরমনায় পীর মুফতি রেজাউল করিম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের আর জামাত জোটে থাকছে না। আজকে এটা জানিয়ে দেওয়ার কথা আপনাদের আনুষ্ঠানিকভাবে, আপনাদের একটা মিটিং হওয়ার পর জানিয়ে দেওয়া হবে, এরকম হয়তো রাত্রে শেষ দিকে আমরা জানতে পারবো অথবা কালকে সকালে। এখন গত 1 সপ্তাহ ধরে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে 80 আসন ছাড়া তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে জামাত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেছেন। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবার চরমনায়ের পীরের সঙ্গে যোগাযোগ করেন। আসন বণ্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। গভীর রাতে জামাতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক। জোটের একাধিক শরিক ও জামাত ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে যে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব নয়। এরপরে আমরা দেখলাম যে মিটিং হচ্ছে, আপনারা সেই মিটিংয়ে যোগ দেননি, আপনারা নিজেরা মিটিং করছেন। এই যে নানান ধরনের বিষয় হচ্ছে, ঘটনা যাই ঘটুক না কেন, আপনার কাছে আমার প্রশ্নটা একটু অন্যরকম। সেটি হলো শাহ ইফতেখার তারিক, এই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে বা ঘটছে, এটা কি শুধু আসন বণ্টনের ব্যর্থতা বলবো, নাকি ইসলামপন্থীরা এক হতে পারে না সেই বহুল আলোচিত আরেকটি উদাহরণ আমরা সামনে দেখব? না, এটা আসন বন্টনের জটিলতা শুধু না, এটা একটা কম্পোনেন্ট, একটা ছোট্ট কম্পোনেন্ট, কিন্তু এটা মূল বিষয় না। আর এটাকে আমি অস্বাভাবিকও বলতে চাই না, এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে আমাদের অনেক বিষয়ে দ্বিমত আছে, সুস্পষ্ট। সেই দ্বিমতের জায়গাগুলোকে আমরা আলাদা রেখে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে আমাদের একটা একত্রিত হওয়া দরকার। কেন? যদি আমরা আলাদা আলাদা থাকি তাহলে যারা ক্ষমতায় যাবেন তারা হয়তো আগের মতোই দেশটাকে পরিচালনা করতে চাই। যোগ করে দেই যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে যাবে, এটা কিন্তু সবচেয়ে বেশি বলছেন আপনারা। আমরাই সর্বপ্রথম শুরু করেছেন এবং সবসময় বলতেন আপনারা। হ্যাঁ, তো এই যে এটা যাতে আমরা দেশটাকে আবার পথচ্যুত না হয়, আমরা সেটার জন্য, বা আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তো আমরা করতে পারবো, আর অন্য কেউ যদি ক্ষমতায় যায় আমরা যেন সঠিক পাহারাদার হতে পারি। তো এর মধ্যে জামাতের সাথে আমাদের যে দূরত্বগুলি, এটা একটু করে বলা দরকার। 1947 নিয়ে জামাতের সাথে আমাদের একটা দ্বিমত আছে, 1971 নিয়ে জামাতের সাথে আমাদের একটা দ্বিমত আছে, আমাদের 1991 নিয়ে জামাতের সাথে আমাদের একটা দ্বিমত আছে। এমনকি এগুলি তো রাজনৈতিক দ্বিমত। রাজনৈতিক দ্বিমতের বাইরে এদেশের ওলামায়ে কেরামের সাথে জামাতের একটা মানে ধর্মীয় আকীদাগত বিষয়ে পার্থক্য আছে। সেটা আমাদের পার্থক্য না, এটা ওলামায়ে কেরাম এটা বলে। যেহেতু আমরা ওলামায়ে কেরামকে ওন করি এবং ওলামায়ে কেরামের নির্দেশনা আমরা মেনে চলি, অতএব ওই পার্থক্যটা আমাদেরও আছে। আমরাও মনে করি যে তাদের সাথে আমাদের এই দূরত্বটা আছে। কিন্তু এগুলোকে আমরা এই পর্যায়ে দেশের জন্য, বৃহত্তর এর জন্য, যে আমরা যার যার অবস্থান থাকুক, আমরা অন্তত একটা একতার জায়গায় থাকি, এইভাবেই অগ্রসর হচ্ছিল। এবং আপনারা লক্ষ্য করেছেন যে সমাবেশগুলি হলো, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাত ইসলামের কর্মীরা কি ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে যোগ দিয়েছে, এবং সাধারণ মানুষ যোগ দিয়েছে। মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। এবং আমি তো নির্বাচনের মাঠে গিয়ে আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে যে প্রত্যাশা, এটা বিশাল। কিন্তু একটা পর্যায়ে আমাদের মধ্যে কিছু সংশয় দেখা দিল, সেগুলি কিন্তু আসন কেন্দ্রিক না। সেই বিষয়গুলি আমাদেরকে একটু হতভম্ব করে দিল যে এটার উত্তর কি। হঠাৎ করে রয়টার্সের একটা রিপোর্ট আসলো, আমরা একটু থতমত খেয়ে গেলাম যে বিষয়টা কি, এটা তো আমরা জানি না, জনগণ জানে না।
রয়টার্স এটা সামনে না আনলে তো এটা ইহজিন্দিগিতে আমরা জানতে পারতাম না। হুম। আমি তো বুঝতে পারছেন যে কোন বিষয়টা, বলেন। যে ইন্ডিয়ার কূটনীতি দেখা করা। হ্যাঁ, দেখা হুম। করার বিষয়টা, এবং সেটা দেখা করার বিষয়টা তো হতেই পারে, হুম, কিন্তু সেটা প্রকাশ্য হবে, হুম। এটা প্রকাশ করা যাবে না। হুম। এটা আবার সেখান থেকে বলা হচ্ছে যার কারণে প্রকাশ করা হয় নাই, এটা হলো সিগনিফিকেন্ট। হুম। তারপর রয়টারের কাছে তো প্রকাশ করেই দিল। রয়টার্স তো আগে জেনেছে, তারপরে সে এসে প্রশ্ন করেছে। হুম। রয়টার্স আগে অন্য সোর্স থেকে জেনেছে, জি। সে এসে এটা বলেছে আপনারা তো এটা করেছেন। হুম। তখন এরকম কি হ্যাঁ, প্রশ্ন বোধ এরকম না, ব্যাখ্যাটা এরকম না, আমার মনে হয় এরকম না, এটা এরকম না, টোটাল সাক্ষাৎকারটা পড়া উচিত। আমি যেটা পড়েছি, আমি 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 না আমি দেখেছি, বলেন। পড়েছি, এরকম না। এখানে মানে আমি নিউট্রালি যদি বলি যে হ্যাঁ। আমাদের গণমাধ্যমগুলিতে রয়টার্সের রিপোর্টকে অনুবাদ করতে গিয়ে হুম। এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এটা প্রায়শই আমরা হ্যাঁ, করে থাকে। সো এক্ষেত্রেও আমি মানে একজন অবজারভার হিসেবে, একজন পাঠক হিসেবে আমি তাই দেখেছি রয়টার্সে, যে রয়টার্স এটাকে রিভিল করেছে বিষয়টা তা নয়। রয়টার্স এটা ওই জামায়াত ইসলামের আমিরের বক্তব্যটাকেই প্রেজেন্ট করেছেন এবং উনি এটা বলেছেন যে তারা আমার সঙ্গে দেখা করেছে এবং তাদের কন্ডিশন ছিল যে এটা প্রকাশ করা যাবে না। তখন আমি তাদেরকে বললাম যে বৈঠক হলে সেটা প্রকাশ করতে অসুবিধা কোথায়। কিন্তু আমাদের বাংলা মিডিয়াগুলিতে যেভাবে পরে রিপোর্ট আসছে সেটা হচ্ছে যে জামাত আমিরের সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের মিটিং হয়েছে এবং এটা প্রকাশ করা যাবে না, শর্ত দেওয়া হয়েছিল। হুম। এতটুকুতেই থেমে যাওয়ার ফলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সম্ভবত। তারপর আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালের পর হুম। সবাই শোক সন্তপ্ত, হুম। তাদের পরিবারকে এবং দলের নেতৃবৃন্দকে মানে সমবেদনা জানাতে সব রাজনৈতিক দলেরাই গিয়েছে, আমরাও গিয়েছি, তারাও গিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে তারেক রহমানের সাথে দেখা করার পর উনি বাইরে যে বক্তব্য রাখলেন, জি। জামাতের আমির, সম্মানিত আমির, উনি যে বক্তব্য রাখলেন সেটাতে কিছু কনফিউশন সৃষ্টি করেছে। হুম। যে কনফিউশনটা সৃষ্টি করেছে কেন, যেমন জাতীয় পার্টি এর আগে আওয়ামী লীগের সাথে ছিল, তারা সরকারেও ছিল, আবার বিরোধী দলেও কি ছিল। কনফিউশন একটু বলবেন? এটা বলছি যে জি। তারা বলছেন যে সরকার মানে নির্বাচনের পর আমরা একত্রে কাজ করব। হুম। এটা খোলাসা হয়নি, হুম। বিষয়টা কি বোঝানো যায়। একত্রে বলতে কি বোঝায়? এখন আপনারা কি ব্যাখ্যা এটা করছেন? দুই রকমই হতে পারে, হুম। ব্যাখ্যাটা দুই রকমই হতে হ্যাঁ। পারে, যে কেউ যেটা ব্যাখ্যা করতে পারে। এগুলি হলো কনফিউশনের জায়গা, এগুলি কোনো সিরিয়াস আর্গুমেন্টের জায়গা না। সিরিয়াস কোনটা? সিরিয়াস হচ্ছে আমরা যখন সমঝোতায় গেলাম, জি। আপনিই বললেন আমরা এই সমঝোতায় ডাকলাম, প্রথম 5টি দল আসলো, তারপরে 6 নম্বরে জামাতে ইসলামী আসলো, জামাতে ইসলামী আসলো, এসে এটা আস্তে আস্তে 8 দল হলো। জি। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমাদের মধ্যে যেটা ছিল যে 8 দল যে কোনো সিদ্ধান্ত নিতে হলে 8 দল একসাথে নিবে। হ্যাঁ। কিন্তু যখন একটির পর একটি সিদ্ধান্ত আসতে থাকলো যেটা এককভাবে জামাত নিয়ে নিচ্ছে, হুম। এবং এটা মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে যে এটা 8 দলের সিদ্ধান্ত, হুম। তখন আমাদের মধ্যে এটা আমাদের আত্মসম্মানের জন্য এটা ক্ষতিকর। তা আপনারা তাদের সাথে বলেননি হ্যাঁ, যে আপনারা এরকম করছেন এটা কেন? করছে, অবশ্যই বলেছি, হুম। এবং জোরালোভাবে বলেছি। হুম। তখন তারা বিভিন্ন এক্সকিউজ দিয়েছেন, তারা হুম। বলছে যে এটা আসলে এই কারণে হয় না। এটা আপনারা কনভিন্স না হলে সরে যাবেন। আমি তখনই। বলছি আমরা শেষ সময় পর্যন্ত জি। অপেক্ষা করেছি জি। যে তারপরেও আমরা ইতিবাচক থাকি, তারপরেও ইতিবাচক আচ্ছা, থাকি। এইখানে জি, বলেন। সর্বশেষ একটা জিনিস বোঝেন যে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া একেবারে ঠিক আগ মুহূর্তে হুম। হঠাৎ করে এনসিপি এবং এবি পার্টি এবং অন্যান্য দলকে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা তো হতে হবে 8 দলের মিটিং। 8 দলের মিটিংয়ে। রাইট। সেটা 8 দলের মিটিং ছাড়ে তাদেরকে আসন বরাদ্দ পর্যন্ত দিয়ে দেওয়া হলো। হুম। তখন এগুলি আমাদেরকে উদ্বিগ্ন করলো, আমরা এই বিষয়গুলি উত্থাপন করলাম। সর্বশেষ আপনি যে প্রসঙ্গ বললেন, যে তথ্যগুলি দিলেন 80 আসন বা অন্যান্য, এগুলি কিন্তু জামাতেরও কোনো বক্তব্য না, আমাদেরও না, বক্তব্য এটা না। এটা মানে সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য সংবাদ মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে। সর্বশেষ আসনের ব্যাপারে, সেই আসনের ব্যাপারে কথা ছিল যে আমরা 8 দলের বা 11 দলের যারা শীর্ষ নেতা, তাদের আসনগুলি আমরা সম্মানার্থে আলাদা রাখবো। এটা গেল এক। দ্বিতীয় নম্বর, বাকি আসনগুলির আমরা 8 দল বসবো, যে আসনে যার প্রভাব বেশি, শক্তিমত্তা বেশি, এগুলি এভিডেন্স যে পাস করে আসার সম্ভাবনা বেশি, তাকে আমরা দিব। তো এটা তো টেবিলে আলোচনা হতে হবে, কিন্তু টেবিলে আলোচনা না হয়ে যখন অমুককে এতগুলি বরাদ্দ দেওয়া হচ্ছে, অমুককে ততগুলি বরাদ্দ দেওয়া হচ্ছে, আমরা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। এখানে একটা জিনিস কিন্তু এখনো ঝুলে আছে। কিন্তু তারপরেও আমরা যে মুহূর্তে আমরা গতকাল পর্যন্ত আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি। এখনো আপনারা নেতিবাচক হয়ে গেছেন এরকম মনে হয় না,
কারণ আমি জানি না আপনাদের এই না আমরা যখন টকশোটা করছি তখন খবরটা আমরা পাচ্ছি না, জি কিন্তু হয়তো আমরা পরে জানতে পারবো। আমরা লক্ষ্য করলাম যে আমিরের জামাত আজ দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে এবং বলেছে যে সম্প্রতি লক্ষ্য করছি কেউ কেউ জামাত ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত এই বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। এবং তিনি বলছেন যে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, যদি সত্যি আপনারা জামাত ইসলামকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। এটা গেলো একটা। আবার আপনারা একটা আপনাদের প্রচার বিভাগ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই, বহুমাত্রিক আলোচনা এখনো চলছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথ চলা কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি। এবং আরও বলছেন আপনারা যে নেতৃবৃন্দুর বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন, চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবে। আমি একটু বেশি পড়ে শোনালাম এই কারণে, দুজনের বক্তব্যের মধ্যে একটা নমনীয়তা রয়েছে। আপনার কাছে আমি জানতে চাইব, যেহেতু আপনার দলের সাংগঠনিক সম্পাদক, আপনার কাছে জানতে চাইব যে শেষ পর্যন্ত কি থাকবে কি থাকবে না, কি মনে হয়? না দেখুন, এটা তো ভবিষ্যৎবাণী করা যায় না, তবে আমরা আশাবাদী হতে চাই, আমরা চাই এটা থাকুক, ইতিবাচক থাকতে চাই। যদি না থাকে, সব রাজনৈতিক দলের বিকল্প প্রস্তুতি থাকে, অবশ্যই বিকল্প প্রস্তুতি আছে, কিন্তু আমরা চাই এটা থাকুক এবং ইতিবাচকভাবে আমরা সামনে অগ্রসর হই। এটা কেন থাকুক? আমার কোনো সুবিধার জন্য না, এটা কি জামাতের সুবিধার জন্য? তাও না, দেশের মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার জন্য সম্মান দেখানোর জন্য আমরা আশাবাদী এটা শেষ পর্যন্ত থাকুক, এটাই আমার প্রত্যাশা। ফয়েজ আহমদ, আপনি এখন সরকারের দায়িত্বে রয়েছেন, এই রাজনৈতিক আলোচনায় যদি আপনি আপাতত সে দায়িত্ব ভুলে গিয়ে আপনার পুরনো পেশায় চলে আসেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমি জানি আপনি রাজনৈতিক রিপোর্ট করেছেন শেষ পর্যন্ত, যখন ওখানে যোগদানের আগ পর্যন্ত, এবং খুব ক্লোজলি রাজনীতিকে দেখার চেষ্টা করেছেন। একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে ইসলামিক আন্দোলনের জন্য বা ইসলামিক দলগুলোর একজন অভিভাবক নেই, কোনো না কোনো সে অভিভাবক ছিল। বিশেষ করে আমরা একজন অভিভাবক খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমাদের, সেটা আপনাদের চেয়ে একটু বেশি, আমরা বয়সে সিনিয়র কারণে, সেটা হলো বাইতুল মামুন খতিব সাহেব। যখন ছিলেন তখন উনি ছিলেন আসলে অভিভাবক। সবাই ওনার কথা উনি একটা কথা বললে শেষ পর্যন্ত দেখা গেল ইসলামিক কোনো দল উনি যে কথা বলছে তার সাথে 100 ভাগ অখুশি, কিন্তু মেনে নিত, এমন একটা অবস্থা ছিল। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এরকম কোনো ইসলামিক নেতা নেই। এটা কিন্তু আপনারা ইসলামিক দল করেন, তো এটা কিন্তু আমাদের জন্য এই ইসলামিক আন্দোলন বা ইসলামিক দল যারা করেন বা ইসলামপন্থী যারা, সবার জন্য এটা কিন্তু একটা বড় ধরনের মানে প্রবলেম। একজন লোক তো থাকতে হয় অন্তত। আমরা দেখলাম যে মাওলানা মামুনুল হক একাধিকবার মধ্যস্থতা করার চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন। এখন এই যে ইসলামপন্থী রাজনীতিতে যে আর একক নৈতিক এবং সাংগঠনিক অভিভাবক নেই, এটা কিন্তু এই ঘটনায় আবার নতুন করে সামনে আসছে। গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে 8 দলের জোট, পরবর্তী সেটা এখন 11 দল পর্যন্ত পৌঁছেছে। ওনাদের জোট গঠন প্রক্রিয়ার শুরু থেকে ওনাদের পারস্পরিক যে আলাপ আলোচনা, এই টোটাল বিষয়টা খুবই ভেরি ফ্র্যাঙ্ক। আমি বলি যে আজকে যে একটা অচলায়তন খানিকটা হলেও তৈরি হবে, এবং এটা নিয়ে যে একটা লাস্ট মোমেন্ট কেওয়াজের একটা সম্ভাবনা আছে ইনসাইড দ্য পার্টিস, এটা আমি আগে সন্দেহ করেছিলাম। এর একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা হচ্ছে, আমি কোনো দলের নাম বলছি না, এই জোটবদ্ধ হওয়া রাজনৈতিক দলগুলির মধ্যে কারো কারো বা অন্তত একটি রাজনৈতিক দলের কিছু জায়গায় ইগোয়েস্টিক প্রবলেম আছে। ইগোয়েস্টিক প্রবলেমটা এই বিবেচনায়, ধরুন আপনি নানানগুলি বিবেচনার মধ্য দিয়েই আপনার জোটের একটা দলকে আপনি সুপিরিয়র মানতে হবে। জোট মানে সবাই সমান না, এটা পরিষ্কার। জোট মানে আপনি যতই ইম্পোজ করার চেষ্টা করবেন, আপনি মানুষকেও করতে পারবেন না, আপনি গণমাধ্যমকেও করতে পারবেন না যে এটা সব দলের জোট, এভাবে হয় না, অমুকের নেতৃত্বের জোট, এটাই হয়, এটা রিয়েলিটি। সো এই যে অমুকের নেতৃত্বের একটা জোট, এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই ন্যারেটিভটা দাঁড়ায় কিসের উপর ভিত্তি করে? এর দলগতভাবে তার পজিশন, এক্সিস্টিং ইনফ্লুয়েন্স, এবং অতীতের সরকারের সঙ্গে থাকা, নির্বাচিত হওয়া, ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত জিনিসের উপর হয়।
কিন্তু আনফর্চুনেটলি আমি ওনাদের একসঙ্গে চলা খুব ইন্টারেস্টিং, ওনারা খুব ওনাদের মানসিকতা স্যাক্রিফাইস সবারই আছে, কিন্তু প্রত্যেকে খুব কমিটমেন্ট নিয়ে পলিটিক্স করে, অপর পলিটিক্যাল পার্টিগুলির মতো নয়। বাট ওনারা কখনো কখনো আমি যেটা দেখেছি যে খুব এটা নিয়ে অস্বস্তিতে থাকতেন হাইয়াপস, বড় নেতারা, জি জি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা জামাত ইসলামী বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে টু অথবা- সাম এক্সটেন্ট হ্যাপি রাখার জন্য জামাতও বলতেন না এটা কারো নেতৃত্বের নয়, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইটসেলফ কারো নেতৃত্বের জোট এটা মেনে নিতে পছন্দ করতেন না ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো এই যে ইনিশিয়াল অ্যাংজাইটি যে কোনো কারণেই হোক, ওনারা ওই ইনিশিয়াল স্টেজে দূর করেননি, করতে পারেননি। এর ফলে ওটার একটা আলটিমেট কেওয়াস থাকে। জি। সেই আলটিমেট কেওয়াসটা দুটো রেজাল্ট হতে পারে, খুব নেতিবাচক হতে পারে, আবার টু সাম এক্সটেন্ট ইতিবাচক হতে পারে। এখন যে পর্যায়ে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা এই জোটের ফিউচার ডিপেন্ড করছে, জি। আমরা যে সময় এই আলোচনাটা করছি সে সময় এটাতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান ইস্যুজ আছে, জি। নানান পার্টিকুলারলি ওনারা যত পলিটিক্যাল ইস্যুজই বলেন না কেন, মূল ইস্যু হচ্ছে ওনাদের মর্যাদাগত দিক থেকে ওনারা বিবেচনা করবেন যে এনসিপি থেকে বেশি গুরুত্ব পাচ্ছেন কিনা, বা ওনারা কাঙ্ক্ষিত জায়গায় ওনারা যে সমস্ত জায়গায় যেই আসনগুলি চাচ্ছেন সেগুলি পাচ্ছেন কিনা। এটা খুব স্বাভাবিক, খুব পলিটিক্যাল চিন্তা, ওনারা এটা চাইতেই পারেন। সেই জায়গায় যাই হোক, যখন এই নেগোসিয়েশনটা যদি একটা পজিটিভ এন্ডিং এর দিকেও যায়, তাহলে এর মধ্যে দিয়ে ওই যে শুরুর অ্যাংজাইটি এটা দূর হবে। রাইট। কেন দূর হবে? কারণ আলটিমেটলি আপনার তার সঙ্গে নেগোসিয়েশন করে তার কাছ থেকে নিতে হয়েছে, তাই তো? তখন ওই এটা জামাত লিড, আপনি যদি ইসলামিক পার্টি বা ফেইথ বেস পার্টিগুলির একটা অ্যালায়েন্স বলেন, এটা এখন আর অলমোস্ট ইসলামিক পার্টিগুলির অ্যালায়েন্স নাই আসলে, এটা জামাত লিগ একটা পলিটিক্যাল অ্যালায়েন্স। জি। কারণ হচ্ছে এখানে ইসলামিক এনসিপি আছে, এবি পার্টি আছে, জাকপা আছে। আরো হ্যাঁ জাকপা আছে, ইভেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বলে একটা পার্টি আছে। সুতরাং এই বাস্তবতায় আমি মনে করি যে যে পরিণতির দিকেই যাবে না কেন, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। জি। সেটা হচ্ছে 21 জানুয়ারি সম্ভবত 20 তারিখে, নমিনেশন 20 তারিখে। 20 তারিখ যদি হয়, নমিনেশনের প্রত্যাহারের শেষ দিন। জি। তার মানে এই সময়কালের মধ্যেই একটা রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। এখন এই রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হতে পারার মধ্য দিয়ে কি আউটকাম হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। যদি ওনারা জোটবদ্ধ থাকেন, ওনাদের যে স্ট্রেংথ থাকবে, পার্টিকুলারলি পলিটিক্সে, এই টার্মটা ভেরি নিউ বাংলাদেশের পলিটিক্সে, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছিলেন যে ওয়ান বাক্স পলিসি, সিঙ্গেল ব্যালট বক্স পলিসি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। পলিটিক্সে কিন্তু প্রত্যেকটা ইলেকশনেই একটা না একটা জিনিস সামনে আসে আমাদের, যেটা পলিটিক্সের নতুন একটা ডাইমেনশন তৈরি করে। এটা একটা নিউ ডাইমেনশন। তো ওনারা যদি এটা পারেন, এইটা স্ট্রেংথ হিসেবে একটা বড় গুরুত্বপূর্ণ স্ট্রেংথ হবে, সেটা ওনাদের পলিটিক্সকে কোথায় নিয়ে যায় দেখা যাবে। আর যদি সেটা না হয়, তাহলে ওনাদের বিরোধী যে জোট আছে সেটা তাদের জন্য ইতিবাচক। আপনারা রাজনীতি করেন, আমরা গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু জানি, আপনারা কতটুকু জানেন আমি জানি না, সেটি হলো যে আপনাদের এই জোটটা ভাঙার জন্য নানান মহল থেকে চেষ্টা করা হচ্ছে এবং খুব আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু ধরে নিচ্ছে যে আপনারা সেই ফাঁদে পা দিয়েছেন কিনা। এটা হলো সাধারণ মানুষের কনসেপশন। কারণ কেন জানেন? সাধারণ মানুষ যারা আপনাদের সমর্থক, তারা চায় আপনারা একসাথে থাকেন। এখন অবস্থাটা প্রবলেম হয়েছে যেটা, সেটি হলো যে ইসলামী রাজনীতি আদর্শের কথা বলা হয়, কিন্তু এখানে আদর্শটা অঙ্কটা বোধহয় প্রধান চালিকা শক্তি হচ্ছে না, এখানে রাজনীতিরই সামনে আসছে। এটা একটা প্রশ্ন। আর এটা হলো যে আপনার কাছে আমি জানতে চাইবো যে জোট ভাঙ্গার এই দৃশ্য কি তরুণ ভোটারদের কাছে ইসলামপন্থীদের রাজনীতিতে যে একটা দুর্বলতা যে বলছিলাম, ইসলামপন্থীরা একসাথে থাকতে পারে না, সেটি সেই মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় কিনা একটা প্রশ্ন। এটা হলো জনগণ কি এটাকে আদর্শগত পার্থক্য বলবে নাকি ক্ষমতার বাগাবাগির দ্বন্দ্ব বলবে? সাধারণ মানুষ যেটা ধরে নিচ্ছে, আমরা যতটুকু টের পাচ্ছি, এটাকে আসলে আদর্শগত পার্থক্য হিসেবে ধরছে না, ক্ষমতার ভাগাভাগি হিসাবে ধরছে। এই যদি সাধারণ মতামত হয়, আপনারা কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সাধারণ মানুষ, এই যে কোডান যে এই সাধারণ মানুষ, আপনি কিন্তু বলেছিলেন, আপনাটাই আমি বললাম, হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে, তারা এটাকে এই সমালোচনা করছে, এটার সাথে আমি এগ্রি করি না। হ্যাঁ, কোনো নির্দিষ্ট দলের এটা বলতেই পারে। আমরা আমাদের কর্মীদেরকে বলেছি যে তারা যদি এই জাতীয় কোনো প্রচারণা করে, আমরা যেন ওটাতে পা না দিই, আমরা অপরকে যেন না করি। যাই হোক, এটা একটা নির্দিষ্ট দলের কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা দৃঢ়তার সাথে স্বচ্ছভাবে স্পষ্টভাবে বলে যাই যে অন্য কারো ইঙ্গিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো সিদ্ধান্ত গ্রহণ করে না, করবেও না।
বরং যদি কথা প্রসঙ্গে জি, জি। আমি যদি এটা বলি যে অন্য কোনো শক্তির ইশারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন শেষ পর্যন্ত এই জায়গায় না থাকে, তার আয়োজিত, তার প্রস্তাবিত জি। এই পলিসির মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন শেষ পর্যন্ত থাকতে না পারে, তার আয়োজন যদি সম্পন্ন করা হয়, জি। এখন ওই জায়গায় আমি যেতে চাচ্ছি না কেন, হুম। এতে কাদা ছোড়াছুড়ি আর এখনো শেষ হয়নি। শেষ হয়নি। আমি ওই জায়গায় যেতে চাচ্ছি জি। না, কিন্তু যদি আমাকে ঠেলে বের করে দেওয়ার কোনো আয়োজন থাকে, জি, জি। তাহলে ওই বহির্শক্তিটা কার উপরে সোয়ার হয়েছে সেটাও তো জি, চিন্তার জি। বিষয়। আপনি এটা কি আদর্শের দ্বন্দ্ব নাকি ক্ষমতার দ্বন্দ্ব? এখানে ক্ষমতার তো কিছু দেখি না আমি। আসন ভাগাভাগি। আসন ভাগাভাগি, আসন ভাগাভাগি হচ্ছে যে আমার কোন জায়গায় শক্তি আছে, জি, জি। কোন জায়গায় আমার জনপ্রিয়তা বেশি আছে, হুম। সেই জায়গায় যদি আমাকে না দেন, তখন তো এটা ইনজাস্টিস, জি, জি, জি। সেটা অন্যায্যতা হলো। এবং সেখানে যদি বলেন যে এটা আমির একজনকে বলেছেন, ওখান থেকে বিদেশ জি। থেকে ওনাকে বিশেষ যাই আমন্ত্রণ হোক, এখন এনেছেন, এখন এই আরেকটা- জাতীয় you're কথাগুলি right। এখন আমি জানি যেটা, সেটা জি। হলো আপনাদের একটা দল যেটা, সেটা আসলে আপনাদের প্রধান হলো একজন একজন পীর, মুফতি রেজাউল করিম। অনেকেই বলছেন যে আসলে যত মিটিং হোক না কেন, উনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি মনে জি, জি। করি, অন্য সকল দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো একনায়কতান্ত্রিকভাবে পরিচালিত হয় না, হুম। বরং যেটাকে আপনারা গণতান্ত্রিক পদ্ধতি জি, বলেন, জি। আমরা বলি মশওয়ারা বা হুম। পরামর্শ ভিত্তিতে, এটা সর্বোচ্চ নমুনা দেখায় ইসলামী আন্দোলন বাংলাদেশে। এই যে প্রধান কি চেঞ্জ হবে কোনোদিন? অবশ্যই, অবশ্যই, এই যে আপনি একটা জি, নমুনা জি। দেখাই যে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জি। ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, তার মজলিসে না, না, শুরা, আমি বলছি যে- মজলিসে আমেলা, আমি বলছি সারা দেশের। আমি পীরের ওই পরিবারের বাইরে কেউ কি এক প্রধান হবে এই দলে? এক প্রশ্ন কখনো? থেকে আরেক প্রশ্ন স্কিপ করে গেলে কিন্তু আমার ওইটার উত্তর দেওয়া হলো না। না, গণতান্ত্রিক বলছেন তো। আমি আসতেছি জি, সেই জি, জায়গাটায়। বলেন, হ্যাঁ। সেই এখানে সকলের উপস্থিত হইয়া এইটা আমরা করব কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, Right, আজকের বাস্তবতায় কি করব সেটা সিদ্ধান্ত ঠিক দেওয়া আছে, হয়েছে, হ্যাঁ। সব প্রত্যেকটা আমরা এটা আলোচনা করি, হুম। সিদ্ধান্ত গ্রহণ করি। এক, দ্বিতীয় নম্বর, আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন, পরিবর্তন হতে হবে, এইটা কোন বাইবেলে আছে? না, নিশ্চয়ই নেই। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, জি, জি। আমরা ওনাকে ফলো করি। হুম। উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ওনাকে পরিবর্তনের কোনো চিন্তা হুম। করার কোনো সুযোগ নেই। কেন নাই? এটা তার কোরআন শরীফে বর্ণনা জি, জি। আছে। সাহাবা একরাম যতদিন জীবিত ছিলেন, যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, এটা পরিবর্তনের চিন্তা নেই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তিনি এই ক্রাইটেরিয়া মানে ফুলফিল করে থাকতে পারবেন, ততক্ষণ পর্যন্ত উনি থাকতে পারেন। হুম। তারপরেও আমাদের প্রতি একটা নির্ধারিত মেয়াদ পর পর গোপন ব্যালটে সারা দেশের মজলিসে শুরারা আমিরকে নির্বাচিত করেন, এবং সেই নির্বাচন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার মধ্য দিয়েই আমির হন। আরো কেউ প্রার্থী হন? হ্যাঁ, আরো কোনো প্রার্থী হন? এখানে আমাদের এখানে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। যে কাউকে ভোট দিতে পারে, যে শুরার মধ্যে যে কাউকে ভোট দিতে পারে। যেমন ওনাকে আমি মনে করলাম যে উনি হওয়ার জন্য উপযোগী, আমি তার চাইতে উপযোগী যদি মনে করি, আমি তাকে দিতে পারবো। অতএব জি। এই প্রশ্নটা অবান্তর, এবং এটা পাশ্চাত্যের শেখানো একটা মানে আসলে সাহিত্য ধাঁচের একটা প্রশ্ন। আমরা গণমাধ্যম কর্মী, অবান্তর প্রশ্ন নয়। আপনি আমার চেয়ে এটা ভালো জানেন, কারণ কোনো কোনো দলের প্রধানকে চেঞ্জ করা যায় না রে ভাই, এটা বলে লাভ নেই। আপনি বিএনপির প্রধান চেঞ্জ করতে পারবেন? না, সেটা এটা তো তো ইসলামিক দল না, পারবেন না। কাজেই অবান্তর বলে না, উড়িয়ে না, দেওয়ার আমি সুযোগ নাই। ওই আপনি প্রশ্নটাকে বলতে অবান্তর পারেন বলেছি। যে আমাদের সিস্টেমটা এরকম, এটা বললে পাবলিক আর হ্যাঁ। মানুষকে দয়া করে বোকা পাবেন না। অবান্তর বলে বোকা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি বিএনপির কোনো নেতৃত্ব জিয়া পরিবারের বাইরে যাবে না, আপনাদের পীরের বাইরে যাবে না, এটা বাস্তবতা। আপনি যদি বলতেন যে এটার সিস্টেম আছে, কিন্তু অবান্তর বলে না, না, অবান্তর উড়িয়ে বলতে দেওয়া আমি ঠিক নয়। আপনি বোধহয় জি। অন্যভাবে নিয়েছেন। আমি জি। বলেছি যে যদি কেউ এই প্রশ্ন তুলে জি। যে আমির কেন পরিবর্তন করা জি। যাবে না, আমি সমস্ত কিছু দেওয়ার পরেও যদি কেউ এটাকে করে, তাহলে জি। সেটাকে আমি অবান্তর বলেছি। জি। আমার মনে হয় যে আমি পরিষ্কার করতে না, ঠিক পেরেছি। আছে, থ্যাংক ইউ। সাহিত্যকার তারিক এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনেই আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আপনাদের মতামত নিঃসন্দেহে আমাদের দর্শকরা উপকৃত হবে এবং তাদের একটা ভাবনার খোরাক যোগাবে আপনাদের এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।